প্রত্যেকটি পুরুষ ভালো হবে, দুর্নীতিপরায়ণ হবে নাকি ন্যায়পরায়ণ হবে, এটা ডিপেন্ড করে তার সহধর্মিনীর উপর। কত যে ঠকেছি, কত যে বঞ্চিত হয়েছি, কত জায়গায় যে অপমানিত হয়েছে, সীমারেখা। অনেক হ্যাকাররা কল করেছে আমাকে, এত ডলার পে করেন, না হলে হ্যাক করে দিব। আমি বলেছি পেজটা ঘুরে দেখেন, মানুষ কখনো দামি হয় না। পৃথিবীতে কেউ কখনো কারোর দায়িত্ব নিতে চায় না, এক মুঠো ভাত দিতে চায় না। সেখানে মানুষ লাখ লাখ টাকার একটা মেকাও পাখি কিনে নিয়ে খাঁচায় পুষতেছে। মানুষের চেয়ে এত দুর্বোধ্য প্রাণী আর এত নিষ্ঠুর প্রাণী আর একটাও নেই। শুধুমাত্র মানুষই সব পারে, আর কোনো প্রাণী পারে না। যে মানুষ শাহবাগের মোড়ে রিক্সার উপরে দিব্যি ঘুমিয়ে গেল, সে সফল। কৃষককে ডিগনিটিটা দেয়া, কৃষককে প্রথম সারির চেয়ারটা দেওয়া হোক, কৃষককে ঘোষণা করা হোক এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, এই প্রজন্মের হিরো। আমার তো মনে হয় প্রত্যেকটি নারী আসলে যন্ত্রণার বিশাল বড় একটা গোডাউন তৈরি করে রেখেছে হৃদয়ের ভিতরে। খুলে দিলে পৃথিবী প্লাবন হয়ে যাবে। আপনি জীবনকে আসলে কিভাবে দেখেন? আপনার পছন্দের এমন 3 জন কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবেন। আপনি পুরুষের সফলতার পিছনে নারীর অবদান আসলে কতটুকু? ব্যাংকে তো একদম সেটেলড একটা জব ছেড়ে দিয়ে আসলে এই গ্রাম্য পথকে বেছে নিয়েছেন, কোনো আক্ষেপ আছে? আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে এমন একজন গেস্টকে আমরা পেয়ে গেছি, সে আর কেউ না, সে হলো চিত্ত মিডিয়ার আমাদের জুয়েল ভাই। তো জুয়েল ভাইকে আপনারা সবাই কম বেশি চিনেন। তো আমরা ভাইয়ের সাথে আজকে গল্প করব, আড্ডা দিব, একেবারে আমরা ক্যাজুয়াল একটা আড্ডা দিব। তো আমরা একদম প্রথমে ভাইয়ের কাছে যাব। ভাইয়া, আপনার আরজে কিবরিয়া ভাইয়ের লাস্ট শোতে আমি আপনার পুরো পডকাস্টটা শোনার পরে একদম লাস্ট পার্টটুকুতে এসে আমি সত্যি কথা বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে কান্না করছি, এবং আমার ধারণা এই পডকাস্টটা দেখে অনেক মানুষ কান্না করছে। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনার কি এই জায়গাটা নিয়ে কিছু বলার আছে? না, আসলে আপনার সাথে যেটা ঘটেছে বা আপনার জীবন যেরকম, যদি আপনি ঠিকঠাক সেটা বলেন, তাহলে সবার জীবনের গল্পটাই অনেক বেশি দুঃখের, কষ্টের। সুখ একটা সাময়িক অনুভূতির নাম। এটা মানুষের জীবনে অল্প সময়ের জন্য আসে। সুখ এমন একটা সময় যে সময়টা চোখের পলকে হারিয়ে যায়। জীবনের বেশিরভাগটাই হচ্ছে দুঃখ দিয়ে ঘেরা। সুতরাং সবার জীবনই এরকম। হয়তোবা ওই সময় আলোচনার পরিপ্রেক্ষিতে আমার প্রয়োজন ছিল কথাগুলো বলার, বা সিচুয়েশন বলছিল যে এটা বলতে হবে, তাই বলা হয়েছিল। এটা আসলে আমি মনে করি না যে খুব একটা অন্য কিছু। আমি আসলে আপুর স্ট্রাগল থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কথায় এতটা মানে মনের মধ্যে যে লেগে যায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। মানে আমি অনেকক্ষণ ধরে শুধু জিনিসগুলো ভাবতেছিলাম যে আসলে মানে কতটা আসলে মানে একটা মানুষের জীবনে আসলে আপনি যেটা বললেন যে এইমাত্র একটা ভালো পয়েন্ট বলছেন যে যদি তুলে ধরা যায় তাহলে আসলে ইমোশনাল বা অ্যাটাচমেন্ট আমরা পেয়ে যাই। ভাই, আমি একদম একটা কমন প্রশ্ন দিয়ে শুরু করতে চাই মিললে আজকের পডকাস্টটা। সেটা হলো যে ভাই, আপনি প্রত্যেকটা পর্বগুলোতে আপনি একটা কলম হাতে নিয়ে শুরু করেন। এখনো আছে। এই কলমটার উদ্দেশ্য কি? পেন থাকলে যেটা হয় সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পাওয়ার পাওয়া যায়। কারণ পেন থাকা মানে হচ্ছে সৃষ্টির অনুভূতিগুলো ব্যক্ত করা। আচ্ছা, আপনার মনে যেটা আসছে, হৃদয়ে যেটা আসছে, সেটা আপনি চাইলে লিখে ফেলতে পারছেন কোথাও না কোথাও। আচ্ছা, যার কাছে কলম নেই, তার মনে যত কিছুই থাক সেটা কিন্তু সত্যিকার অর্থেই অর্থবহ হয়ে উঠছে না। কলম না সাথে লিখতে একটা পারলে হবে। খাতা তো থাকা দরকার। পেন যদি থাকে আপনি কাছের পাতায় রেখে ফেলতে পারেন। আবার যখন আমাদের কাগজও থাকে, সেটা পকেটে থাকে, এখনো আছে পকেটে কাগজের টুকরো আছে। আচ্ছা, তো যখন কোনো কিছু মাথায় আসে তখন আমি সেটা লিখে ফেলি। আর মূলত কন্টেন্ট তৈরি করতে গিয়ে সবকিছুই তো আর মানে আধ্যাত্মিকভাবে চলে আসে না। এই ধরুন আপনি একটা প্রকৃতির মধ্যে আছেন, তো সেখানে থাকার সময় কিছু কথা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটি যদি আপনি না লিখে ফেলেন পরবর্তী কিন্তু আপনার মনে আসবে না। অবশ্যই। কারণ আর সিচুয়েশন সবসময় নতুন কথার জন্ম দেয়। এই ধরুন আপনি ভাঙাচোরা দুর্গন্ধযুক্ত একটা হলে বসে একটা মুভি দেখবেন, সেই একই মুভি আপনি একটা ভালো সিনেপ্লেক্সে দেখবেন, পাশে আপনার প্রেয়সীকে বসিয়ে, অনুভূতি কিন্তু একরকম নয়। অনুভূতি ভিন্ন রকম, এবং ভিন্ন রকম ফিলিংস, এবং ওই মুভিটার দৃশ্যপট তখন চেঞ্জ হয়ে যাবে। ভাল লাগবে, ভীষণ ভাল লাগবে। সুতরাং অবশ্যই সিচুয়েশন একটা ফ্যাক্টর। ধান ক্ষেত কিংবা সরিষা ক্ষেতের পাশে বসে থাকলে যে শব্দগুলো মাথায় আসবে, সেটা কিন্তু আপনি বাইক রাইড করার সময় না আসতে পারে। তো যখন যেটা আসে সেটা লিখে ফেলার ধান্দা, পেন রেখে দিই। আচ্ছা, আমার এখনো মনে হচ্ছে কি মানে আমি স্বপ্নে আছি। কেন স্বপ্নে আছি? আমি তো আপনার সব কন্টেন্ট শুনতাম এবং দেখতাম। আমার কাছে এখনো মনে হচ্ছে যে আমি দেখতেছি আর শুনতেছি, এরকম একটা অবস্থা। আপনি আমার সামনে বসে আছেন। ভাই, আমরা আসলে প্রত্যেকটা পর্বগুলো অনেক ক্যাজুয়াল কনভারসেশন রাখার চেষ্টা করি। একেবারে ছোটবেলা থেকে আমরা একটু শুরু করি। শৈশবটা কেমন কাটছিল? খুব ভালো না, একদমই ভালো না। কারণ ওখানে শুধু অপ্রাপ্তিতে ভরা, আর অপ্রাপ্তিগুলো ছিল বলে হয়তো বা সৃষ্টি করা মানসিকতা তৈরি হয়েছে। খুব ছোটবেলায়
12 টাকার একটা টেনিস বল কেনার খুব স্বপ্ন ছিল। আচ্ছা। ওইটা আমার ড্রিম ছিল সময়, মনে হচ্ছে যে এটা আসলে হুম। কিনতেই হবে। এবং আসলে আমার কাছে এই প্রশ্ন যদি কেউ করে, আমি কখনো কল্পনাও করিনি যে আসলে আমি কখনো এই অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করব বা কিছু একটা করব। না, এরকম ছিলই না। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। আমার ছোটবেলার স্বপ্নই ছিল হচ্ছে ট্রাক ড্রাইভার হব। আচ্ছা 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 কারণ আমাদের গ্রামে অনেকগুলো ট্রাক ড্রাইভার আছে, হুম, আর তাদের সাথে আমার মেশা হতো। হুম। তাদের গল্প শুনতাম। তারা বলতো, আর বলো না, সিলেটে গেলাম 7 রঙের চা খেলাম, চট্টগ্রামে গেলাম সেই কি চমৎকার রান্না। আচ্ছা। মানে তারা বিভিন্ন জেলায় ঘুরতো। আমার মনে হতো যদি হচ্ছে ট্রাক ড্রাইভার হওয়া যায় তাহলে বিভিন্ন জেলায় ঘোরা যাবে এবং এই নতুন নতুন খাবার ট্রাই করা যাবে এবং এটা বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। ট্রাক ড্রাইভার হলেই সারা দেশে আমি পাখির মতো উঠতে পারবো, হুম, বিভিন্ন জায়গায় ঘুরবো, দেখতে পারবো। তো তখন মনে হতো ট্রাক ড্রাইভার হওয়াটাই শ্রেয়। হুম। আমরা সবাই ছোটবেলায় ভাবি যে আমরা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। আপনি চিন্তাটা একটু বেশি। সিচুয়েশন আসলে আপনার স্বপ্নকে নির্ধারণ করে দেয়। কারণ আমার আশপাশে কেউ ফ্রম ডাক্তার বা হচ্ছে জজ ব্যারিস্টার কেউ ছিল না। হুম, হুম। আমার বংশের বেশিরভাগ মানুষই হচ্ছে নিরক্ষর। এটা তাদের দোষ না, তাদের দুর্ভাগ্য হয়তো বা কোনো কারণে। তো বেশিরভাগই নিরক্ষর। তারা আমাকে আসলে ওই চিন্তা চেতনার মধ্যেই আমাকে বড় হতে হয়েছে। হুম, আমি সবসময় দেখেছি ওরকম গালি গালাজ, উল্টাপাল্টা আচরণ, তারপরে ইগো, ঝগড়া, হুম। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে চিল্লাপাল্লা করা, এগুলো আমি দেখেছি। তো আমার স্বপ্ন বড় হওয়ার কোনো কারণ ছিল না, যেটা খুব সোজা সাপটা কথা। হুম, হুম, হুম। আচ্ছা ভাই, একটা একদম পুরা কমন একটা প্রশ্ন আপনার কাছে করব। আপনি এই যে বললেন না যে আপনি হলো যে সব জেলা জেলায় গিয়ে খাবারের জন্য ঘোরার ইচ্ছা ছিল, এখন তো মোটামুটি অনেকগুলো জেলা আস্তে আস্তে ঘোরা হচ্ছে। হুম, হুম। এখন কি ওই খাবার ইচ্ছাটা না কি না, পূরণ করতে এখন আসলে পারতেছেন? ওই ইচ্ছাটা নেই। অনেক কিছু রেস্ট্রিকশনও রয়েছে, ডাক্তারেরও অনেক মানে বিধিনিষেধ রয়েছে। কিন্তু ওই যে ছোটবেলায় আসলে আমাদের গণ্ডি যতটুকু থাকে আর কি, আমরা তো সেই অনুপাতে প্ল্যান করি। হুম। যার কারণে ওই সময় মনে হয়েছিল যে এর বেশি ভাবা উচিত না বা